গাইজ কেমন আছো তোমরা? আজকে আমি ডোভার বিচ নামক কবিতাটি আলোচনা করতে যাচ্ছি। এই ডোভার বিচ কবিতাটি কে লিখেছেন? ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ড ডোভার বিচ কবিতাটি লিখেছেন। এই ডোভার বিচ কবিতাটিকে ভিক্টোরিয়ান যুগের একটি বিখ্যাত কবিতা হিসাবে ধরা হয়। এখন প্রশ্ন হলো ডোভার বিচ কি, অর্থাৎ ডোভার বিচ ব্যাপারটা কি? ডোভার বিচ হলো ডোভার নামক এক সমুদ্র সৈকত, অর্থাৎ এটি একটা সমুদ্র সৈকতের নাম। আরো বিস্তারিতভাবে বলতে গেলে এইটুকু বলতে পারি, ডোভার ইজ দ্য সোর অফ দ্য ইংলিশ ফেরি পোর্ট অফ ডোভার ইন কেন্ট, ফেসিং ক্যালেস ইন ফ্রান্স at the Strait of Dover. It is the narrowest part of the English Channel where Arnold honeymooned in 1851. ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1867 সালে তার ভলিউম নিউ পোয়েমসে। এই ডোভার বিচ কবিতার মধ্যে একটা দার্শনিক চিন্তা ভাবনা রয়েছে, এবং ডোভার বিচ কবিতাটিকে আমরা যদি আর্নল্ডের অন্যান্য কবিতার সাথে তুলনা করি তাহলে নিশ্চিতভাবে এই ডোভার বিচ কবিতাটি একটি সংক্ষিপ্ত কবিতা হিসাবে ধরা যেতে পারে। তবে এই কবিতাটি একটি সংক্ষিপ্ত কবিতা হলেও এর দার্শনিক চিন্তাভাবনা অত্যন্তই গভীর, এবং এর দার্শনিক চিন্তাভাবনার একটা গুরুত্ব রয়েছে ইংরাজি সাহিত্যের ইতিহাসে। চলো এবার কবিতাতে আসা যাক। দ্য সিজ কাম টু নাইট। সমুদ্র, দ্য সি মানে সমুদ্র, ইজ কাম হয় শান্ত, টু নাইট মানে আজকে, আজ রাত্রিতে। দ্য সিজ কাম টু নাইট, দ্য সি সমুদ্র, ইজ হয়, কাম শান্ত, টু নাইট মানে আজকে রাত্রিতে। আজকে রাত্রিতে সমুদ্র অনেক শান্ত। দ্য টাইড ইজ ফুল, টাইড মানে জোয়ার, জোয়ার হয় পরিপূর্ণ, সমুদ্রে জোয়ার, সমুদ্র যেন জোয়ারে পরিপূর্ণ, অর্থাৎ সমুদ্র কানায় কানায় পরিপূর্ণ। দ্য মুন লাইজ ফেয়ার, এবং চাঁদকে লাইজ ফেয়ার সুন্দর বলে মনে হচ্ছে। দ্য মুন অর্থাৎ চাঁদ বা চাঁদের আলো, লাইজ পড়েছে, ফেয়ার সুন্দরভাবে, আপন দ্য স্ট্রেইট, আপন দ্য স্ট্রেইট, আপন মানে উপর, দ্য স্ট্রেইট মানে হলো সমুদ্রটাকেই বোঝাচ্ছে, সমুদ্রের এই পার থেকে ওই পার পর্যন্ত, একদিক থেকে অন্য দিক পর্যন্ত সমুদ্রের মাঝ অংশটিকে স্ট্রেইট বলা হয়। তাহলে কি হলো অর্থটা? দ্য সিজ কাম টু নাইট, সমুদ্র হয় শান্ত আজ রাত্রিতে। দ্য টাইড ইজ ফুল, জোয়ারে পরিপূর্ণ সমুদ্র। দ্য মুন চাঁদ বা চাঁদের আলো, লাইজ ফেয়ার সুন্দরভাবে পড়েছে, লাইজ মানে পড়েছে, ফেয়ার মানে সুন্দরভাবে, কিসের উপর পড়েছে? আপন দ্য স্ট্রেইট, সমুদ্রের উপর বা সমুদ্রের অঞ্চলটির উপর। অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট গ্লিমস অ্যান্ড ইজ গন। অন দ্য ফ্রেঞ্চ কোস্ট অর্থাৎ ফ্রান্সের তটে বা ফ্রান্সের উপকূলে বা ফ্রান্সের সমুদ্র তটে, দ্য লাইট গ্লিমস আলো মিটমিট করছিল। দ্য ফ্রেঞ্চ কোস্ট অর্থাৎ ফ্রান্সের তটে বা ফ্রান্সের সমুদ্র উপকূলে, দ্য লাইট আলো, গ্লিমস অর্থাৎ মিটমিট করছিল, অ্যান্ড ইজ গন এই মাত্র চলে গেল, অর্থাৎ সন্ধ্যা নেমে এলো। দ্য ক্লিপস, ক্লিপস মানে হলো পাহাড়, ক্লিপস অন ইংল্যান্ড স্ট্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের দিকের দাঁড়িয়ে থাকা পাহাড়গুলি, গ্লিমারিং চকচক করছে, অ্যান্ড ভাস্ট বিশাল বলে মনে হচ্ছে, আউট ইন দ্য ট্র্যাঙ্কুয়েল বে এই শান্ত সমুদ্রের সামনেটাতে বা শান্ত সমুদ্রের মধ্যখানে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে ট্র্যাঙ্কুয়েল মানে শান্ত এবং বে মানে উপসাগর, তো উপসাগর না ধরে তুমি সাগর বা সমুদ্রও ধরতে পারো। অর্থাৎ শান্ত সমুদ্রের সামনে ইংল্যান্ডের পাহাড়গুলি চকচক করছে এবং বড় বা বিশাল বলে মনে হচ্ছে। অর্থাৎ কবি এবং তার প্রেয়সী তথা তার স্ত্রী একবার সমুদ্র সৈকতে এসেছিলেন। সেদিন সমুদ্র সৈকতটি ছিল অপূর্ব সুন্দর, তাই তিনি এখানে সমুদ্র সৈকতের সৌন্দর্যের বর্ণনা করছেন। কিন্তু এই বর্ণনার পিছনেও একটা অন্তর্নিহিত এবং গভীর দার্শনিক চিন্তা ভাবনা রয়েছে। এই বিষয়টি বুঝতে গেলে আমাদের সেই যুগের অবস্থাটা বুঝতে হবে। সেই যুগটা ছিল ভিক্টোরিয়ান যুগ। ভিক্টোরিয়ান যুগে বিভিন্ন নতুন নতুন বৈজ্ঞানিক চিন্তাধারা বার হচ্ছিল, বৈজ্ঞানিক তত্ত্ব বেরিয়ে আসছিল এবং বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছিল, এবং তার মধ্যেই একজন বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন তার বিখ্যাত বই প্রকাশিত করলেন, যেখানে তিনি তার বৈজ্ঞানিক তত্ত্বকে তুলে ধরলেন, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন 1859। এই বইতে তিনি প্রমাণ করলেন যে মানুষ
অ্যাডাম এবং ইভের সন্তান নন, বরং মানুষের জন্ম এভ বা শিম্পাঞ্জি জাতীয় প্রাণী থেকে হয়েছে। অর্থাৎ এই যুগে এমন এমন সকল আবিষ্কার হচ্ছিল এবং বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছিল যা ধর্মের ভিতকে নাড়িয়ে দিচ্ছিল। দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি প্রকাশিত হওয়ার পর এবং এই ধরনের বিভিন্ন বৈজ্ঞানিক সত্য প্রকাশিত হওয়ার পর মানুষের ধর্মের উপর বিশ্বাস কমতে থাকে এবং এর ফলস্বরূপ একটা ভয়ানক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সমাজে। ধর্ম অর্থাৎ ধারণ করা, ধর্ম সমাজকে ধারণ করে রাখে এবং ধর্মের ভয়েই বিভিন্ন অপকর্ম এবং বিভিন্ন অপরাধ হয়ে থাকে না। কিন্তু মানুষ যখন বুঝলো যে ধর্ম তো হয়ই না, যখন অ্যাডাম ইভে মিথ্যা, তখন স্বর্গ বা নরক বলেও কিছু হয় না, তখন মানুষের মধ্যে অপরাধ প্রবৃত্তি আরো অনেক বেশি বেড়ে গেল। অর্থাৎ যে ধর্ম মানুষের অপরাধ প্রবৃত্তির উপর একটা অঙ্কুশ লাগিয়েছিল, সেই ধর্মই যখন আস্তে আস্তে সরে গেল এবং ধর্মের ভিত যখন নড়ে গেল, তখন অপরাধ অনেকটাই বেড়ে যেতে লাগলো দিনের পর দিন। কবি এই বিষয়টাকেও অন্তর্নিহিত অর্থে তুলে ধরেছেন। তিনি যখন বলছেন যে পৃথিবীটা সুন্দর, সমুদ্র ভরা, কানায় কানায় পূর্ণ, জোয়ার এসেছে, এখানে জোয়ার শুধুমাত্র জোয়ার নয়, এখানে জোয়ার হচ্ছে মানুষের বিশ্বাসকে বোঝাচ্ছে, মানুষের ধর্মের প্রতি বিশ্বাস এবং মানুষের সকলের প্রতি বিশ্বাসকে বোঝাচ্ছে। পৃথিবী যখন বিশ্বাসে পরিপূর্ণ, তখন পৃথিবী অত্যন্ত সুন্দর, সেটা কল্পনার মতো বা স্বপ্নলোকের মতো সুন্দর বলে মনে হচ্ছে। কিন্তু এই কবিতার পরবর্তী অংশে আমরা এক ভয়ানক সমুদ্রের কথা দেখতে পাবো। সেই সমুদ্রটা সেই পৃথিবীকে দেখায় বা সেই পৃথিবীকে তুলে ধরে যে পৃথিবীর মধ্যে বিশ্বাসের অভাব দেখা গেছে। মানুষ বিভিন্ন বিষয়ে হতভম্ব, মানুষ কোনো কিছুকে পরোয়া করছে না এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই চিত্রকেও তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। তা যাই হোক, তিনি এই অংশে সেই সুন্দর পৃথিবীর কথা তুলে ধরছেন, যে পৃথিবী বিশ্বাসে পরিপূর্ণ, যে পৃথিবীর মধ্যে ধর্ম রয়েছে, যে পৃথিবীর মধ্যে বিশ্বাস অটুট রয়েছে। কাম টু দ্য উইন্ডো, সুইট ইজ দ্য নাইট হিয়ার। এখানে কবি তার স্ত্রী বা প্রেয়সীকে ডাকছেন, কাম টু দ্য উইন্ডো, তুমি এসো, এসো জানলার কাছে এসো। কাম, এসো, টু দ্য উইন্ডো, জানলার কাছে। সুইট ইজ দ্য নাইট হিয়ার, নাইট হিয়ার মানে রাত্রির বাতাসটা, সুইট মানে মিষ্টি মধুর বলে মনে হচ্ছে, তুমি এসো জানলার কাছে এসো। কবিতা স্ত্রীকে বা প্রেয়সীকে ডাকছেন এই বলে রাত্রির বাতাসটা অত্যন্ত মিষ্টি মধুর বলে মনে হচ্ছে। সুইট, সুইট মানে মিষ্টি মধুর, তাহলে দ্য নাইট এয়ার ইজ ভেরি সুইট, এই কথাটা বলা হচ্ছে। অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে, শুধুমাত্র একটা দীর্ঘ ফেনার দাগ দেখা যাচ্ছে। অনলি অর্থাৎ হলো শুধুমাত্র, লং লাইন অর্থাৎ দীর্ঘ দাগ, অফ স্প্রে মানে ফেনা, অর্থাৎ সমুদ্রের যে ঢেউগুলো উঠছে তা দূর থেকে যেন ফেনার একটা দাগ বলে মনে হচ্ছে। অনলি শুধুমাত্র, ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে, দীর্ঘ একটা ফেনার দাগ দেখা যাচ্ছে। হোয়ের যেখানে, দ্য সি সমুদ্রটা, মিট মিলছে, দ্য মুন ব্লেন্ডস ল্যান্ড, যেখানে সমুদ্রটা জ্যোৎস্নাস্নাত ভূমির সাথে মিট করছে অর্থাৎ সাক্ষাৎ করছে। ওয়ের মানে যেখানে, দ্য সি মানে সমুদ্র, মিট মানে মিলছে বা সাক্ষাৎ করছে বা মিশে যাচ্ছে। দ্য মুন বেলস ল্যান্ড মানে হচ্ছে জ্যোৎস্নাস্নাত ভূমি অর্থাৎ সমুদ্র সৈকত যা চাঁদের আলোয় পরিপূর্ণ। লিসন, কবি এখানে তার প্রেয়সী বা স্ত্রীকে বলছেন যে লিসন, শোনো শোনো, ইউ হিয়ার, তুমি শুনতে পাচ্ছ, দ্য গ্র্যাটিংস রোর, গ্র্যাটিং মানে কর্কশ শব্দ আর রোর মানে হচ্ছে গর্জন, তুমি কি শুনতে পাচ্ছ সেই কর্কশ গর্জন অফ পেবলস, যেগুলো হচ্ছে আসলে নুড়ি পাথরের শব্দ, হুইচ যেগুলোকে, দ্য ওয়েভ ঢেউগুলো, ড্রব্যাক, ড্রব্যাক টেনে পিছনে নিয়ে যাচ্ছে, ড্র মানে টেনে নিয়ে যাওয়া, ব্যাক মানে পিছনে, অর্থাৎ যেগুলোকে অর্থাৎ নুড়ি পাথরগুলোকে, ওয়েভগুলো অর্থাৎ ঢেউগুলো টেনে পিছনে নিয়ে যাচ্ছে, অ্যান্ড ফ্লিং এবং ছুড়ে দিচ্ছে, অ্যাট দেয়ার রিটার্ন যখন সেই ঢেউগুলো ফিরে আসছে, অ্যাট দেয়ার রিটার্ন মানে তাদের ফিরে আসার সময়ে, আপ দ্য হাই স্ট্র্যান্ড, কোথায় ছুড়ে ফেলছে, আপ দ্য হাই স্ট্র্যান্ড সমুদ্র সৈকতে, অর্থাৎ সমুদ্রের নিকটবর্তী ভূমিতে, সেখানে ছুড়ে ফেলছে। বিগিন অ্যান্ড সিজ, আবার শুরু হচ্ছে এই বিষয়টা, অ্যান্ড সিজ বন্ধ হয়ে যাচ্ছে, বিগিন মানে শুরু হচ্ছে, অ্যান্ড সিজ এবং বন্ধ হয়ে যাচ্ছে, সিজ মানে বন্ধ হচ্ছে, অ্যান্ড দেন এগেন বিগিন এবং তারপর তা আবার পুনরায় শুরু হচ্ছে। অর্থাৎ
এই প্রক্রিয়া বারবার চলছে, অর্থাৎ সমুদ্রের ঢেউগুলো নুড়ি পাথরগুলোকে যা কর্কশ আওয়াজ করছে সেগুলোকে টেনে নিয়ে যাচ্ছে পিছনে, এবং যখন ঢেউ ফিরে আসছে তখন সেই নুড়ি পাথরগুলিকে সমুদ্র উপত্যকায় বা সমুদ্র সৈকতে ছুঁড়ে ফেলছে। এই প্রক্রিয়া বারবার চলছে। উইথ ট্রিমুলাস ক্যাডেন্স স্লো অ্যান্ড ব্রিং দ্য ইটারনাল নোট অফ স্যাডনেস ইন। আগে ট্রিমুলাস মানেটা জেনে নেওয়া যাক। ট্রিমুলাস মানে হচ্ছে কাঁপতে থাকা, অর্থাৎ ট্রেমলিং। ক্যাডেন্স, ক্যাডেন্স মানে কি? ক্যাডেন্স মানে সুর বা মেলোডি। স্লো মানে কি? স্লো মানে ধীর। তাহলে কি এগুলোর মধ্যে একটা কাঁপতে থাকা ধীর সুর রয়েছে। এই যে ঢেউটা আসছে এই ঢেউটার মধ্যে যেন একটা ট্রিমুলাস ক্যাডেন্স রয়েছে, অর্থাৎ একটা কাঁপতে থাকা সুর রয়েছে যেটি হচ্ছে স্লো, ধীর, যেটি হচ্ছে ধীর সুর রয়েছে। অ্যান্ড ব্রিংস, এবং এটা নিয়ে আসছে, ব্রিংস মানে নিয়ে আসছে, অর্থাৎ এই ঢেউটা কি নিয়ে আসছে? দ্য ইটারনাল নোট অফ স্যাডনেস ইন, একটা যেন চিরন্তন বার্তা নিয়ে আসছে, যেটা দুঃখের বার্তা। ইটারনাল মানে চিরন্তন, নোট মানে বার্তা, অফ স্যাডনেস ইন মানে দুঃখের, অর্থাৎ এই ঢেউয়ের মধ্যে যেন একটা চিরন্তন দুঃখের বার্তা রয়েছে। গাইজ, তাহলে ভিডিওটা আজ এ পর্যন্তই থাকলো। তোমরা যদি ভিডিওটা পছন্দ করছো তা লাইক করে জানাও এবং কমেন্ট করে জানাও। তোমরা যদি বাকি কবিতাটাও জানতে চাও তাহলে সেটা লিখে জানাও। এবং গাইজ, তোমরা যদি ভিডিওটাকে পছন্দ করছো তাহলে অবশ্যই শেয়ার করো। আর গাইজ, আরেকটা বিষয় আমি বলতে চাইবো, দেখো গাইজ, আমার চ্যানেলটা একটা এডুকেশনাল চ্যানেল। আমি চাইলে হয়তো অন্য বিষয়ও তুলে ধরতে পারতাম, কিন্তু সেগুলো আমি তুলে ধরছি না। এডুকেশনাল চ্যানেলে এমনিতেই ভিউ অনেক কম থাকে। তাই গাইজ, তোমরা যদি এই চ্যানেলটাকে উপভোগ করছো এবং যদি তোমরা চাইছো যে এই চ্যানেলটা আরো গ্রো করুক, এই চ্যানেলের আরো বেশি উন্নতি হোক, তাহলে কিন্তু তোমরা ভিডিওটাকে যত বেশি সম্ভব শেয়ার করো। তাহলে গাইজ, আজ এ পর্যন্ত থাকলো। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।